আমাদের যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় তোমার কি হয়েছিল? আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় আমরা সাধারণত জানি যে 99% আলফা কণায় কি সোনার পাত কি করে ভেদ করে সোজাসুজি চলে গেছিল। প্রায় তোমার 20,000-এর ভিতরে একটা, তাই না? 20,000-এর ভিতরে একটা শুধুমাত্র কি হয়েছিল, তার বিপরীত দিকে আসছিল। এখন দেখো এইখান থেকে আমরা কি জানতে পারছিলাম যে পরমাণুর অধিকাংশ স্থান কি ছিল, ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। আমাদের এই যে কি হয়েছিল, এই যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এইটা আমাদের শুধু জানা লাগবে, ফলাফলটা জানা লাগবে। এখন এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরে আমাদের কে পরমাণু মডেল দিছিল? আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলকে আর কি বলা হয় বলতো? রাদারফোর্ডের পরমাণু মডেলকে, রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা নাম আছে, সেটা কি বলতো? তোমরা কমেন্টে জানাও তো, রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয়? কমেন্টে জানাও যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয়। এখানে এটা কি বলা হয়? নিউক্লিয়ার মডেল বলা হয় না? নিউক্লিয়ার মডেল বলা হয়। এখন তোমরা যেটা বুঝতে পারছো যে আমি কিন্তু একটা জিনিস এখনো লিখি নাই, তাই না? সৌর মডেল। হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেলকে আবার কি সৌর মডেলও বলা হয়, নিউক্লিয়ার মডেল আবার সৌর মডেলও বলা হয়। সৌর মডেল, সৌর মডেল অনেকটা কমন কোশ্চেন হওয়ার ফলে এইটা পড়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার মডেলও বলা হয়, এইটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, নিউক্লিয়ার মডেলও বলা হয়। এখন দেখো এরপরে আমাদের কি হবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরে কে দিছিল? বোর আমাদের একটি পরমাণু মডেল দিছিল, তাই না? এখন বোর পরমাণু মডেল কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল? যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি ছিল? তিনটা ত্রুটি ছিল। কয়টা ত্রুটি ছিল? তিনটা। এই যে তিনটা ত্রুটির উপর ভিত্তি করে কি তৈরি হয়েছিল? বোর পরমাণু মডেল। 2 নম্বরে আসছিল কে? বোর পরমাণু মডেল। এখন এই বোর পরমাণু মডেলের প্রথমে কি ছিল? বোর পরমাণু মডেলে প্রথমে আমরা কি পাইতাম? শক্তি স্তরের ধারণা পাইতাম, তাই না? শক্তি স্তরের ধারণা। এখন তারপরে তো আমরা 2 নম্বরে কোনটা পাইতাম? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কোনটা পাইতাম? কৌণিক ভরবেগ। এই যে কৌণিক ভরবেগ 1 নম্বরে কোনটা পাইতাম? শক্তি স্তরের ধারণা। শক্তি স্তরের ধারণা পাই, তাই না? বোরের পরমাণু মডেলের 1 নম্বরে কোনটি পাই? শক্তি স্তরের ধারণা। 2 নম্বরে কোনটা পাই? সেটা হলো কৌণিক ভরবেগ। এই যে কৌণিক ভরবেগের এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যে এম্পিয়ার। এখন এই কৌণিক ভরবেগের এই এম্পিয়ারের সূত্র আছে না? আমরা সবাই জানি সূত্রটা কি? nh/2 তাই না? এখন এই যে n দ্বারা কোনটি বোঝায় বলো তো? n দ্বারা বোঝায় কি? শক্তি স্তর। এই শক্তি স্তর মানে কি? শক্তি স্তর মানে কি? শক্তি স্তর মানে হলো তোমার n দ্বারা যদি n এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর, n এর মান যদি 2 হয় তাহলে কি? দ্বিতীয় শক্তি স্তর। একজন কমেন্ট করছো সৌর মডেল, নিউক্লিয়ার মডেল, ধন্যবাদ। তৃষা দাস কমেন্ট করছো, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। এখন দেখো তোমরা যারা এখানে ফ্রি ক্লাস করছো তারা তোমাদের ফ্রেন্ডদের কাছে জানাই দাও, এখন পুরো সম্পূর্ণ ফ্রি। তোমরা অনেক কোচিং এ দেখে থাকবে এই ক্লাসগুলোই, আমার এই ক্লাসগুলোই যে কোনো টিচার নিবে, সেটা কি হবে? তোমরা পেইড কোর্সে ভর্তি হওয়া লাগবে, কিন্তু একদম তোমরা বিনামূল্যে পাচ্ছ। তোমাদের শুধু একটা জিনিসই করা লাগবে, তোমরা ক্লাসটা শেয়ার দিবা আর প্রতিদিন সন্ধ্যা 7টায় ঠিক হাজির হবা বই খাতা নিয়ে আমাদের সাথে ক্লাস করার জন্য। তোমাদের মূল বই যেখান থেকে কোশ্চেন হবে সেই জায়গায় তোমাদের এখানে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? তোমাদের সেই জায়গা থেকে তোমাদের এই যে বইটা শেষ করা হবে। পুরো নার্সিং কোর্সে যে সিলেবাস আছে, নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সিলেবাস ইনশাআল্লাহ শেষ করা হবে প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টায়। পাশাপাশি একটা জায়গা আছে যে আমাদের এইখানে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবো। আমাদের যে আমার স্কুল ওয়েবসাইট আছে, সেখানে গেলে তোমরা পরীক্ষা দিতে পারবা, ফ্রি পরীক্ষা দিতে পারবা। কয়টা? 10টা দিতে পারবা। এখন ফ্রি পরীক্ষা দেওয়ার পরে তোমরা যদি মনে হয় যে এখানে ক্লাস করার পর তোমার কি করতে হবে, যদি পরীক্ষা না দিলে কি প্রস্তুতি শতভাগ হবে? আমরা তো ক্লাস সবই ফ্রি দিয়ে দিচ্ছি। তোমরা পরীক্ষা দেওয়ার জন্য মাত্র 600 টাকায়, মাত্র 600 টাকায় 168টা পরীক্ষা দিতে পারবা বিএসসি দের জন্য। আর ডিপ্লোমাদের জন্য ঠিকই, কিন্তু 500 টাকায় তোমরা 168 পরীক্ষা দিতে পারবা। মানে কয় টাকা পড়ছে বলো তো? পার পরীক্ষা কয় টাকা পড়ছে? 3 টাকা। মাত্র 3 টাকায় তোমরা 1 টাকার পরীক্ষা দিতে পারছো। আর কোনো খরচ নাই, তোমরা পরীক্ষা দিবা আমার স্কুলের ওয়েবসাইট থেকে, আর কি করবা? এখানে ফ্রি ক্লাস করবা, আর কিছুই করার দরকার নেই। দেখবা ইনশাআল্লাহ প্রস্তুতি শতভাগ কমপ্লিট হবে। এবার আসো, এই যে কৌণিক ভরবেগ n সমান কি? n সমান শক্তি স্তর বোঝায়। শক্তি স্তর তোমার কি? শক্তি স্তর হলো যদি n সমান 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর, n সমান যদি তোমার 2 হয় তাহলে কি হবে? দ্বিতীয় শক্তি স্তর হবে। এখন এই যে শক্তি স্তর, এখান থেকে একটা প্যাচ আসতে পারে, যেমন কি দেখো, যদি বলে দ্বিতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত, ঠিক আছে? এমন তো আসতেই পারে যে দ্বিতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত, তাহলে n এর মান কত? n এর মান 2। তাহলে এখানে যদি আমরা বসাই এই যে এম্পিয়ার ইকুয়াল টু কি? 2h/2 পাই, তাই না? nh বাই তাহলে n এর মান 2, তাহলে 2 কেটে যায় না,
তাহলে কি হবে, h/π হবে না, উত্তর কৌণিক ভরবেগ। পরীক্ষা যদি এখান থেকে তোমার কোনো ধরনের অঙ্ক আসতে পারে, তাহলে এই ধরনের অঙ্কই আসতে পারে, তাছাড়া অন্য কোনো অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও এই পর্যন্ত আমার ক্লাস বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও ক্লাস বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। এখন শোনো, এই যে কৌণিক ভরবেগের পরে আমরা 3 নম্বরে কি পাইছিলাম, শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টি, তাই না? 3 নম্বরে কোনটা পাইছিলাম, শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টি। শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টি বা বিকিরণ বর্ণালী সৃষ্টি, এই তিনটা জিনিস আমরা পাইছিলাম। এখন শোনো, তোমাদের কাজ হলো জাস্ট এইখানে যেগুলো পড়ানো হচ্ছে না সেগুলো তোমরা কি করবা, সেগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবা, আর পাশাপাশি কি করবা, বইয়ে দাগায় ফেলবা। যখন তখন বইয়ে দাগায় ফেলবা, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। আর বইয়ে যদি না দাগাইলে কিন্তু এটা পরে ভুলে যাবা। এখন আসো, এই যে বোরের পরমাণু মডেলের পরে আবার কি আসছিল আমাদের বোরের পরমাণু মডেলের পরে আমাদের আসছিল আবার কি, কোয়ান্টাম সংখ্যা, তাই না? কোয়ান্টাম সংখ্যা। এই যে কোয়ান্টাম সংখ্যা কেন আসছিল, এই বোরের পরমাণু মডেলে অবশ্যই কিছু না কিছু কি ছিল, ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল, যে বোরের পরমাণু মডেল তোমার কি হয়, যে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সৃষ্টি এর ব্যাখ্যা করতে পারে, আর গুলোর ব্যাখ্যা করতে পারে না, এটা ছিল না? এইটাই থাকার ফলে তোমার কি হয়েছে, যে আবার কি হয়েছে, যে কোয়ান্টাম সংখ্যা হয়েছে, তাই না? কোয়ান্টাম বলবিদ্যা হয়েছে। এখন শোনো, এই যে কোয়ান্টাম বলবিদ্যা, বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ তোমাদেরকে জানানোর জন্য, ধন্যবাদ শান্তা আক্তার, তৃষা দাস, ধন্যবাদ। এখন শোনো, এবার আসছিল তোমার কি কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার। আবার পাশাপাশি দেখো, আমরা যে এখানে যে ক্লাস নেবে, ক্লাসের স্লাইডগুলো কিন্তু তোমাদের ফ্রিতেই দিয়ে দেওয়া হবে, আবার আমাদের ক্লাসগুলো আমাদের পেজেই থাকছে, আবার ইউটিউবেও থাকছে, তোমরা সেখান থেকেও করতে পারবা। এখন শোনো, এই যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, 4 প্রকার, তাই না? প্রথমে কি ছিল তোমার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে তোমার কোনটা দ্বারা প্রকাশ করা হয়, n, তাই না? 2 নাম্বার কি ছিল তোমার, অ্যাজিমুথাল। এই অ্যাজিমুথাল শব্দটা কিন্তু মনে রাখবা, সহকারী বা অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে কোনটা দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। এই তো নাফিস ফয়েদ জারিফ কমেন্ট করছো যে 4টা, ঠিক আছে। স্লাইড কোথায় দেবো, স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন শোনো, এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে কোনটা আসবে, তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তাই না? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কোনটা দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। আর তারপরে 4 নম্বরে কোনটা আছে তোমার, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, কোনটা দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু জানলা কোয়ান্টাম সংখ্যা থেকে, যে 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আছে আমরা জানি। এবার আমরা এই প্রত্যেকটা সামান্য একটু বিস্তারিত পড়বো, খুবই গল্পের ছলে পড়বো, তোমাদের কাছে ইনশাআল্লাহ সহজ লাগবে, ঠিক আছে? এখন দেখো, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কোনটা দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই এন দ্বারা তোমার, এন এর মান আমরা একটু আগেই বলছি, এন এর মান যখন তোমার অন হয় তখন কি হয়, শক্তি স্তর বোঝায়, তাই না? তাহলে যদি শক্তি স্তর বোঝায়, তাহলে প্রথম কোয়ান্টাম, এই যে এন এর মান যদি অন হইলে কি বোঝাবে, প্রথম শক্তি স্তর। এখন প্রথম শক্তি স্তরের হইলে এখানে এন এর এই প্রথম শক্তি স্তরকে একটা শেল হিসেবে নামকরণ করা হয়। এন সমান যদি তোমার প্রথম শক্তি স্তর হয়, প্রথম শক্তি স্তর হলে একে একটা নামকরণ করা হয় কে শেল, ঠিক আছে? পাশাপাশি এরকম এন এর মান যখন তোমার 2 হবে, তাহলে হবে কি, দ্বিতীয় শক্তি স্তর হবে, নামকরণ করা হয়েছে এল। এরকম কে এল এম এন এরকম করে তোমার কি হয়েছে, প্রত্যেকটা শক্তি স্তর জাস্ট নামকরণ করা হয়। এবার এই যে নামকরণ করার ফলে তোমার এই যে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটুকু জানো, 2n স্কয়ার। এই যে শক্তি স্তরে তোমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2n স্কয়ার। মানে n এর মান যদি অন হয়, তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 8টা। এরকম, এটা আমরা কোন সূত্রের সাহায্যে বের করতে পারি, এই যে 2n স্কয়ারের সাহায্যে আমরা বের করতে পারি। এখন এরপরে এই যে 2n স্কয়ার দ্বারা আমরা কি করতে পারি, একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আমরা জানতে পারি। এবার এরপরে এই যে আমাদের কোনটা আসবে,
এল আসবে, এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই না? এই যে এল এর মান আবার কার উপর ডিপেন্ড করবে? এন এর উপর ডিপেন্ড করবে। আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 0 থেকে n-1। আমি বললাম না এন এর উপর ডিপেন্ড করবে, মানে শক্তি স্তরের উপর ডিপেন্ড করবে। তাহলে এল এর মান যে আমাদের বের করতে হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? এন এর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ প্রধান যে কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরের উপর ডিপেন্ড করবে। এখন এন এর মান প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর হলে তোমার এন এর মান কত হয় বলো তো? এন এর মান কত হয়? এন এর মান 1 হয় না? তো সেই ক্ষেত্রে কি হবে বলো তো? এল এর মান 0 হবে না? এন এর মান যদি 1 হয় তাহলে কি এল এর মান কি 0 হবে না? এই যে 0 হইলে তোমরা কি জানো এই যে উপশক্তি স্তর পাইতেছি, এল থেকে কি বোঝাবে? উপশক্তি স্তর। এই উপশক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন থাকে? প্রথম শক্তি স্তরে 2টা থাকে। তো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে মানে কি 1s2। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপরে দেখো তোমার এন এর মান যদি 2 হয়, এন এর মান 2, তাহলে এল এর মান কত হবে? 0-1 হবে না? 0-1 হবে না? হ্যাঁ, 0-1 হবে কিনা? তাহলে শক্তি স্তর কয়টা? 2টা। তখন কি জানো যে 2s 2p। p এর উপর কয়টা থাকে? p এর উপর কয়টা থাকে? p এর উপর 6টা থাকতে পারে না, আর s এর উপর 2টা, তাহলে কয়টা? 8টা। এখন দেখো এইভাবে তোমরা n এর সাথে কোনটা বের করতে পারবা? l এর মান বের করতে পারবা। এখন এই l এর মানের পরে আমাদের কোনটা পড়তে হবে? চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই যে চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় এই যে m, চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় যে m এর মান যেটা বেরোবে সেটা কিন্তু আমাদের অরবিটাল সংখ্যা বেরোবে। ঠিক আছে? আবার এই m তোমার কিসের উপর ডিপেন্ড থাকবে? এই যে l এর উপর, l এর উপর ডিপেন্ড থাকবে। ঠিক আছে? তাহলে দেখো m যদি l এর উপর ডিপেন্ড থাকে তাহলে এই যে ম্যাগনেটিক, এই যে তোমার হলো m যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এক কথায় আমরা যে অরবিটাল সংখ্যা বের করব, এটা তোমার সূত্রটা কি? 12 প্লাস 1। ঠিক আছে? সূত্রটা কি? 12 প্লাস 1। দেখছো? তাহলে আমরা যদি n এর মান না পাই, আমরা কি l এর মান পাবো? পাবো না। যদি কোনো প্রশ্নে n শক্তি স্তর না দেওয়া থাকে তাহলে সেখানে আমরা কোয়ান্টাম সংখ্যা সেট কখনোই বের করতে পারবো না। এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে? এখন এই যে দেখো m আমাদের বের করতে গেলে কি করতে হবে? m থেকে যে মানটা বেরোবে সেটা কি হবে? আমাদের অরবিটাল সংখ্যা বেরোবে। আর অবশ্যই মনে রাখবা অরবিটাল সংখ্যা, যত অরবিটাল সংখ্যা হবে তার দ্বিগুণ পরিমাণ ইলেকট্রন কিন্তু সেই উপশক্তি স্তরে থাকে, তাই না? এটা তো সিম্পল, এটা তো সবাই জানো। তার দ্বিগুণ পরিমাণ অরবিটাল সংখ্যার দ্বিগুণ পরিমাণ ইলেকট্রন সেই উপশক্তি স্তরে থাকে। এখন দেখো এই যে আমরা যদি এল এর মান কত বসাবো? এল এর মান, যদি আমরা 1 বসাই, এল এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হবে বলো তো? এল এর মান যদি 1 বসাই তাহলে 2:1 যোগ 1, তাহলে কত হবে? 3 না? এখন বলতে পারো ভাই এখানে অরবিটাল সংখ্যা 3 কিভাবে হবে? সেটা কি হবে বলো তো? এই যে -1 0 +1, এই যে তিনটা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা অরবিটাল সংখ্যা। ঠিক আছে? তাহলে অরবিটাল হবে কয়টা? এল এর মান যদি 1 হয় তাহলে অরবিটাল কয়টা হবে? অরবিটাল হবে 3টা। অরবিটাল হবে কয়টা? অরবিটাল হবে 3টা। এখন বলো তো এস উপশক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা কয়টা? কমেন্টে জানাও তো। এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে তাহলে আমাদের অরবিটাল সংখ্যা কয়টা? কয়টা আমরা জানি না? কয়টা? একটা। পি উপশক্তি স্তরে কয়টা? পি উপশক্তি স্তরে কয়টা? 3টা। 3। ডি উপশক্তি স্তরে কয়টা? 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 5টা না? আর এফ, এফ উপশক্তি স্তরে কয়টা? এফ উপশক্তি স্তরে কয়টা? 7টা, তাই না? এখন যদি এই এস উপশক্তি তো অরবিটাল একটা হয় তাহলে এখানে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 2টা। ঠিক আছে? এটা কারণ আমরা কি বলছি যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে আমাদের অরবিটাল সংখ্যার দ্বিগুণ, অরবিটাল সংখ্যার দ্বিগুণ। কমেন্টে জানাও তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে কমেন্টে জানাও। কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো, আমার একটা কোশ্চেনের উত্তর দাও তো। যদি বুঝে থাকো আমার একটা কোশ্চেনের উত্তর দাও। চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা করা যায় কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? উত্তর দাও তো। চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা করা যায় কোনটি দ্বারা বলো? কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা যায়? চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা করা যায় কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বলো? কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায় বলো? বলো কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায় বলো তো? বলো কমেন্টে জানাও কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়।
জানাও, কমেন্টে জানাও। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের ব্যাখ্যা করা যায় তোমার কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বলো তো? কোনটা দ্বারা? ম্যাগনেটিক? না, এখানে কিন্তু ভুল হবে, এটা কিন্তু ব্যতিক্রম। এটা কি কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? স্পিন। স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, ঠিক আছে? স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এটা 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 কিন্তু তোমরা মনে রাখবা, এটা কিন্তু মনে রাখবা। এবার আসো, আমাদের এর পরে যেটা পড়া লাগবে সেটা হলো আমরা এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি না যে আমরা এন এক কথায় প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোনটা কোনটার ধারণা পেতে পারি? শক্তি স্তরের আকার, তাই না? শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পেতে পারি। একজন বলছে মনে নাই, মনে করতে হবে। এখন একবার জেনে নাও, তারপরে এখন থেকে যেন ভুল না হয়, ঠিক আছে? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মাধ্যমে আমরা কোনটা জানতে পারি? শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারি। তারপরে আমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কোনটা জানতে পারি? শক্তি স্তরের কি আকৃতি সম্পর্কে জানতে পারি। তারপরে ইলেকট্রন যে উপকক্ষপথে ঘুরছে সে আকৃতি সম্পর্কে আমরা জানতে পারি। তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি কি জানতে পারি? যে তার ত্রিমাত্রিকভাবে যে কিভাবে বিন্যস্ত আছে উপকক্ষটি সেটা সম্পর্কে জানতে পারি। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি জানতে পারি? ঘূর্ণনের প্রকৃতি সম্পর্কে জানতে পারি, তাই না? এবার আসো আমাদের পরমাণুর বিভিন্ন মূল কণিকা। পরমাণুর মূল কণিকা বলতে সাধারণত তোমার পরমাণুর মূল কণিকা কয় প্রকার বলো তো? হ্যাঁ, পরমাণুর মূল কণিকা কয় প্রকার? কমেন্টে জানাও তো কয় প্রকার? পরমাণুর মূল কণিকা কয় প্রকার? কমেন্টে জানাও, কমেন্টে জানাও। পরমাণুর মূল কণিকা কয় প্রকার? কমেন্টে জানাও। কয় প্রকার? দুই প্রকার না? কি কি? দুই প্রকার না? দুই প্রকার না? একটা কি স্থায়ী কণিকা আর একটা কি অস্থায়ী কণিকা। একটা হলো তোমার স্থায়ী আর একটা কি অস্থায়ী। এখন পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে শোনো? পরীক্ষায় কোশ্চেন আসবে যে নিচের কোনটি স্থায়ী কণিকা বা নিচের কোনটি অস্থায়ী কণিকা বা নিচের কোনটি। এই তৃষা দাস, তৃষা ভুল করছো, তিন প্রকার না তো আপু, দুই প্রকার। এখন শোনো, পরীক্ষা কোশ্চেন আসবে কিভাবে যে নিচের কোনটি স্থায়ী কণিকা অথবা নিচের কোনটি অস্থায়ী কণিকা। এই যে পরমাণুর মূল কণিকা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্থায়ী মূল কণিকা আর একটা অস্থায়ী মূল কণিকা। এখন এই স্থায়ী মূল কণিকা আবার কয় প্রকার? স্থায়ী মূল কণিকা আবার তোমার হলো তিন প্রকার। সেটা কি কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ঠিক আছে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এখন এটা মনে রাখবা কি দিয়ে তোমরা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এটা মনে রাখবা কি দিয়ে? মনে রাখতে পারো এইভাবে, পেন পেন পেন। এই যে পেন দিয়ে মনে রাখতে পারো যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেটাই বলবা। স্থায়ী মূল কণিকা এই তিনটা। এখন আমরা শুধু তিনটার নামই জানবো, কারণ অস্থায়ী ভিতরে কি আছে? পজিট্রন আছে, মেসন আছে, এই সবগুলা এতগুলা তো নাম মনে রাখা আমাদের সম্ভব না। স্থায়ীগুলা জানবো, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে তো এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। যে কোনো একটা জানলেই তো হচ্ছে, স্থায়ীগুলা জানবো। এখন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এখান থেকে ওই তো দুই প্রকার বলছে শান্তা, তারপরে নাফিস, ফুয়াদ, জারিফ, ধন্যবাদ, সঠিক হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। এখন এই যে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এখান থেকে আমাদের কি জানতে হবে? যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে? কমেন্টে জানাও তো কে আবিষ্কার করছে। তোমরা কমেন্টে জানাও তো দেখি, মনে আছে কি তোমাদের? কমেন্টে জানাও, কমেন্টে জানাও মনে আছে কি, কমেন্টে জানাও। এখন শোনো, আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে? একটা জিনিস মনে রাখবা, ইট পড়ে নিচে। ইট পড়ে নিচে, আসলে ইট কি তুমি যদি উপর থেকে ফেলে দাও তা নিচে পড়বে না থেকে উপরে যাবে নাকি? এই যে রসইতে মনে রাখবা কি, ইলেকট্রন। ইলেকট্রন কে আবিষ্কার করে? থমসন। থমসন। এই পিতে কি মনে রাখবা? পিতে হলো তোমার প্রোটন, কে আবিষ্কার করে? রাদারফোর্ড। রাদারফোর্ড। আর দৈন্তানে হলো তোমার নিউটন, কে আবিষ্কার করে? চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করে। এই যে তিনজন বিজ্ঞানীকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করে, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? এখন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এখানে আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের প্রকৃত ভর, প্রকৃত চার্জ। তারপরে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তোমার অবস্থান কোথায় থাকে, এই অবস্থান থেকে কিন্তু তোমার গতবার কোশ্চেন আসছে।
দেখো এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন কে আবিষ্কার করছে সেটা আমরা জানলাম দেন তো আমাদের কি জানতে হবে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের চার্জ প্রকৃত চার্জ এবং ভর এটা সহজে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ এই এত মনে হচ্ছে অনেক কঠিন না এটা কঠিন লাগবে না এখন শোনো এই যে নিউটন সবসময় মনে রাখবা যে তোমার নিউটন মহাশয় কি নিউটন সবসময় তোমার নিউটন থাকবে নিউটন সবসময় কি থাকবে নিউটন থাকবে তোমার নিরপেক্ষ নিউটন কি থাকবে নিরপেক্ষ এই যে নিউটন তোমার এই নিউটন মহাশয় সব সময় নিরপেক্ষ ঠিক আছে এটা মনে রাখবা এখন যে নিরপেক্ষ থাকবে তার চার্জ সব সময় কি হবে জিরো হবে না এখন যে নিরপেক্ষ থাকবে তার চার্জ সব সময় কি হবে অবশ্যই জিরো হবে তাই না এখন দেখো এই যে নিউট্রন এই যে ইলেকট্রন প্রোটন নিউটনের ভিতরে আমাদের কে কোথায় অবস্থান করে আমরা তো ছোটবেলা থেকে এটা জানি যে নিউক্লিয়াসে কে অবস্থান করে তোমার প্রোটন আর নিউট্রন কোথায় অবস্থান করে নিউক্লিয়াসে অবস্থান করে নিউক্লিয়াসে আর তোমার কক্ষপথের বাইরে বা নিউক্লিয়াসের বাইরে কে অবস্থান করে কক্ষপথের বাইরে বা নিউক্লিয়াসের বাইরে কে অবস্থান করে তোমার ইলেকট্রন অবস্থান করে অবস্থান তো আমাদের মনে রাখারই না এখন এই মানগুলো মনে রাখতে গেলে অনেক কষ্ট হয় তাই না আজকের পর থেকে ইনশাআল্লাহ তোমাদের আর কষ্ট হবে না এবার শোনো এখানে কি সবসময় একটা জিনিস মনে রাখবা ঠান্ডা মাথায় শোনো সবসময় একটা জিনিস মনে রাখবা ইলেকট্রন আর প্রোটন হলো ভাই ইলেকট্রন প্রোটন কি ভাই এখন ইলেকট্রন প্রোটন যদি ভাই হয় সাপোজ এইখানে একটা ছেলে আছে ছেলে দেখছে ক্লাস সেটা হলো কি জানি একটু কমেন্ট করলো জারিফ এখন দেখো এই যে ইলেকট্রন প্রোটন কি বললাম ভাই এখন শোনো আমি আর জারিফ যদি ভাই হই আমি আর জারিফ মনে করো যদি ভাই হই তো কি হবে তো আমাদের দেখতে অনেকটা সেম হবে না আমরা দেখতে অনেকটা তো সেম হবে কিন্তু আমাদের ভর কি সেম হবে কম বেশ হবে না অবশ্যই কম বেশ হবে ঠিক তেমনই দেখো এই যে ইলেকট্রন প্রোটন সবকিছু এদের সেম কিন্তু এই ভরটা কখনোই সেম না দেখো এই ভরেই চেঞ্জ আছে ঠিক আছে এখন দেখো এই যে ইলেকট্রন প্রোটনের এই যে ভর দেখো ভরে চেঞ্জ আছে না চার্জ সেম না চার্জ সেম কিনা চার্জ তো সেম ভরে শুধু সমস্যা আছে কারণ ভাই হইলে কি ভাই তো ভর তো সেম হবে না ভর তো চেঞ্জ হবে নাকি ওর ওজন আর আমার ওজন কি একরকম হবে না তাই এটা কিন্তু জাস্ট মনে রাখার জন্য এটা কিন্তু অরিজিনাল কোনো নিয়ম না জাস্ট মনে রাখার জন্য যাতে তোমরা সহজে মনে থাকে এখন দেখো কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে আমরা কি জানি প্রোটন দেখো প্রোটন যখন তোমরা লিখছো প্রথমে পি আছে না আর পজিটিভ এই যে পজিটিভের প্রথমে কি আছে পি আছে তাহলে পজিটিভ হইলে কি প্লাস না তাহলে প্রোটন সবসময় পজিটিভ হবে প্রোটন সবসময় কি পজিটিভ ঠিক আছে প্রোটন যদি পজিটিভ হয় তাহলে চার্জের আগে দেখো প্রোটনের আগে প্লাস তাহলে তোমার এই যে ইলেকট্রন কি হবে ইলেকট্রন নেগেটিভ এখন চার্জ তো এক কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে আর বুঝতে পারবো না দেখো চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব এখানে দেখো 1.6 × 10⁻19 কুলম্ব কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে আমরা দিতে পারবো না শুধু ভরের ক্ষেত্রে একটুখানি এই ভরটা তোমাদের একটু মনে রাখতে হবে সুন্দর করে ঠিক আছে ভরটা তোমাদের একটুখানি মনে রাখতে হবে একটু কষ্ট করে আপু বা ভাইয়া তোমাদের মনে রাখতে হবে ওকে বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা আর প্যাচ লাগবে কিনা আর ভুল হবে কিনা কমেন্টে জানাও আর প্যাচ লাগবে কিনা আর ভুল হবে কিনা কমেন্টে জানাও এবার আসো এই যে ইলেকট্রন প্রোটন নিউটনের পরে তোমাদের একটা আছে সেটা হলো ডিউটেরন ঠিক আছে ডিউটেরন আর আলফা কণা আর ডিউটেরন এই দুইটা তোমার হলো কম্পোজিট কণিকা তো মনে রাখবা কি দিয়ে মনে রাখবা ডিআর আলফা এখানে কি এই যে ডি তে হলো তোমার ডিউটেরন আর এটা কি আলফা কণা এই যে কম্পোজিট কণিকা তাহলে কয়টা দুইটা সেই দুইটা কণিকার নাম কি এই যে কম্পোজিট কণিকার দুইটার নাম কি হ্যাঁ ডিউটেরন আর আলফা মনে রাখবা ডি আর আলফা এখন দেখো তোমরা বুঝতে পারছো কিনা এই তো জারিফ বলছে বুঝতে পারছো ধন্যবাদ তোমাদেরকে রেসপন্স করার জন্য এখন দেখো এটা দিয়ে তোমরা আরেকটা জিনিস তোমরা ছোটবেলা থেকে পড়ছো যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা পড়ছো না এই যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা মিল বা অমিলের উপর ভিত্তি করে কয় প্রকার বলো তো পরমাণু কয় প্রকার বলো তো কয় ভাগে ভাগ করা হয়
যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর নিউট্রিয়ন সংখ্যার উপর যে ভিন্নতার উপর ভিত্তি করে পরমাণু কয় প্রকার বলো তো? কমেন্টে জানাও তো পরমাণু কয় প্রকার? কয় প্রকার জানাও, কমেন্টে জানাও কয় প্রকার, জানাও জানাও কয় প্রকার? 3 প্রকার। সেটা কি বলো তো? আইসোটোপ, আইসোটোন, আইসোবার। কি কি? আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এখন এই যে আইসোটোপ, তোমরা কিন্তু এর আগে নাম শুনছো, এটা কিন্তু পরমাণু থেকে নিউক্লিয়াসে যে নিউট্রন আর প্রোটন সংখ্যার উপর বিভিন্নতার উপর ভিত্তি করে না, এটা কিন্তু তোমরা কোশ্চেন জানো না, উত্তর কিন্তু ঠিকই জানো কিন্তু কোশ্চেন কিন্তু জানো না। দেখছো তোমাদের ভুল কোথায়? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোবার। দেখো এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার যেহেতু বলা হয়েছে কি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার উপর ভিন্নতার উপর ভিত্তি করে, তাই না? তাহলে এখানে কোনটা, তাহলে নিউট্রন আর প্রোটন সংখ্যার কি ভিন্নতা থাকবে না? এবার আমরা সহজে মনে রাখতে পারবো কিভাবে, দেখো এইখানে এই যে টোপ শেষের অক্ষরটা কি? প না? পতে কি? পতে হলো প্রোটন সংখ্যা, প্রোটন। তাহলে এখানে প্রোটন সংখ্যা তোমার হবে সমান, প্রোটন সংখ্যা কি হবে? সমান। প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু নিউট্রন সংখ্যা হবে কি? ভিন্ন। সহজে মনে রাখবো কি শেষের অক্ষরটা কি? প। শেষের অক্ষরটা কি? প। এই জন্য কি প্রোটন, পতে কি? প্রোটন, পতে প্রোটন। 30 দাস কমেন্ট করছো, ধন্যবাদ। 3 প্রকার। এখন দেখো পথ হলো প্রোটন, আর এই দেখো লাস্টে কোনটা আছে তোমার? আইসোটোনে কি আছে শেষে? দন্তান্ন। এই দন্তান্নয় আমরা কি জানি? দন্তান্নয় কি? দন্তান্নয় কি নিউটন না? দন্তান্নয় কি নিউটন কিনা? এখন আইসোটোন যখন হবে তখন আমাদের কি হবে? নিউটন সংখ্যা কি হবে? নিউটন সংখ্যা কি হবে? সমান হবে, ঠিক আছে? তখন কি হবে? নিউটন সংখ্যা সমান হবে। ওকে, আর এখানে দেখো এই যে র আছে, র হলো এটা তোমার ভর সংখ্যা সমান হবে। এখন বলতে পারো ভাইয়া তাহলে এই যে আবার এই ভর সংখ্যা কি? ভর সংখ্যাটা হলো তোমার প্রোটন আর নিউট্রন একসাথে যোগ করলে যেটা হয় সেটাই হলো তোমার ভর সংখ্যা। এর র আছে, এখানে কি সমান হবে? ভর সংখ্যা, ভর সংখ্যা সমান হবে, ঠিক আছে? ভর সংখ্যা, ভর সংখ্যা সমান হবে। ওকে, তাহলে আমরা আইসোটোন, আইসোটোপ, আইসোবার এখান থেকে বুঝতে পারবো কিনা? এখন থেকে বুঝতে পারবো কিনা কমেন্টে জানাও, এখন থেকে বুঝতে পারবো কিনা? আর ভুল হবে কি? কমেন্টে জানাও, আর ভুল হবে কি? এবার আসো মৌলের তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় আইসোটোপ। এই যে মৌলের তেজস্ক্রিয়তা, সাধারণত তোমার তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি কয় প্রকার বলো তো? কমেন্টে জানাও তো যে তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি কয় প্রকার? তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি কয় প্রকার বলো তো? আমরা কয় প্রকার জানি? 3 প্রকার না? ছোটবেলা থেকে তো পড়ে আসছি। কি কি? আলফা, আর কি বিটা, আর হলো গামা রশ্মি, তাই না? এই 3 প্রকার না? 3 প্রকার না? এই যে তেজস্ক্রিয় মৌলের রশ্মি কয় প্রকার? 3 প্রকার। বুঝছি, আর ভুল হবে না। ধন্যবাদ তোমাদেরকে। শান্তা, তারপর হলো তৃষা দাস, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে। এখন এই যে তেজস্ক্রিয় রশ্মি তোমাদের যে আলফা কণা, বিটা, আলফা রশ্মি, আলফা বিটা আর হলো গামা, এই তিনটা তোমাদের একটু মনে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন সাধারণত তোমার বইয়ে দিয়ে আছে, বলতো যে কয়টা, কয় মানে মানে কয় ভাবে, হ্যাঁ কয়টা উপায়ে, কয়টি উপায়ে সাধারণত তোমার নিউক্লিয় বিক্রিয়ায় নতুন মৌল সৃষ্টি করে বলতো? কয়ভাবে, কয়টি উপায়ে? রশ্মি 3 প্রকার, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কোন কোন বিক্রিয়ার মাধ্যমে বলতো? কোন কয়টা বিক্রিয়া? 3টা, ঠিক আছে? 3টা বিক্রিয়া, সেটা কি কি মনে আছে? মনে আছে? পড়ছো না? মনে আছে? ট্রান্সমুটেশন মনে আছে? হ্যাঁ,
ট্রান্সমিউটেশন, এইটা খুব তোমাদের মনে থাকবে, নিউক্লিয়ার ফিশন, ফিশন, আর 3 নাম্বারটা কি ছিল, নিউক্লিয়ার ফিউশন। এই যে 3 প্রকার, এই 3 প্রকার বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি, এই 3 প্রকার নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে আমাদের নতুন মৌল সৃষ্টি হয়, তাই না? এই 3 প্রকার বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি সৃষ্টি হয়, নতুন মৌল সৃষ্টি হয়। ওই যে তৃষা দাস লিখছো 2 প্রকার, ওই ভুল করছো। ওই যে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন আমাদের মনে আছে, ট্রান্সমিউটেশন তো আমরা জানি না। তো তবে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন ট্রান্সমিউটেশনটা কি? ট্রান্সমিউটেশনটা তোমার কি, সাধারণত কোন মৌলের যে স্থায়ী নিউক্লিয়াসকে যখন উচ্চ গতিশীল প্রোটন, নিউট্রন অথবা তোমার আলফা কণা দ্বারা কি করা হয়, পরমাণু নিউক্লিয়াসে আঘাত করা হয়, সেখান থেকে কি হয়, নতুন মৌল সৃষ্টি হয়। এটা হলো ট্রান্সমিউটেশন বিক্রিয়া। এই যে ট্রান্সমিউটেশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন জায়গা থেকে, নিউক্লিয়ার ফিশন আর ফিশন। আর এইখানেই তো আমাদের প্যাচ লাগে, তাই না? এখানেই তো প্যাচ লাগে। এই যে নিউক্লিয়ার ফিশন আর ফিউশন, এখানে প্যাচ লাগে না, এখানে প্যাচ লাগে না। এখন যারা লাইভে হাজির হইছো, যে এখানে আছো, যারা যে স্টুডেন্ট যারা এখন লাইভ দেখছো, তোমাদের কাজ কি বলো তো? কাজ হলো 2টা। এখানে ক্লাস করবা, তারপরে কি করবা, তারপর তোমরা পরীক্ষা দিবা। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পড়াটা অনেক সহজে বোঝানো হবে। তোমাদের পড়াটা কিভাবে সহজ করা যায়, এই যে তোমাদের 3 থেকে 4 মাস টাইম আছে, এই 3-4 মাসের ভিতরে তোমরা কি আসলে একটা সাবজেক্ট কিভাবে সহজ করা যায়, তোমাদের কি আসলে কি এটা সম্ভব তোমাদের দ্বারা? তার জন্যই কিন্তু তোমরা কোচিং এ ভর্তি হও, তার জন্যই কিন্তু এই ক্লাসগুলো করো। সেই ক্লাসগুলো আমরা একদম তোমাদের জন্য কিন্তু ফ্রি করে দিছি। এখন ফ্রির মাধ্যমে কি হচ্ছে, তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু সহজ করে দেওয়া হবে। তোমাদের কাছে যেগুলো কঠিন লাগে সেগুলো কিন্তু সহজ করা হবে। যে জায়গাগুলো প্যাচের আছে, সেই প্যাচ যাতে তোমাদের না লাগে সেই ব্যবস্থা কিন্তু তোমাদের করা হচ্ছে। আর 2 নাম্বার যেটা কাজ, তোমার ভর্তি পরীক্ষায় ভালো করতে গেলে সেটা হলো তোমার কি করতে হবে, সেটা পরীক্ষা দিতে হবে। আমাদের কিন্তু পরীক্ষার ব্যবস্থা আছে, কিন্তু পরীক্ষাটা আমরা তো আর ফ্রি হবে না। তারপরেও তোমরা 10টা পরীক্ষা নিজেদের যাচাই স্বরূপ ফ্রি দিতে পারো আমাদের ওয়েবসাইটে যে। দেন তোমাদের যদি প্রতিদিন পরীক্ষা, আমাদের কিন্তু প্রতিদিন পরীক্ষা হয়, প্রতিদিন লাইভ পরীক্ষা হয়। এই যে লাইভ পরীক্ষায় তোমরা মাত্র 600 টাকায়, বিএসসি যারা আছো 600 টাকায় 168 পিস পরীক্ষা দিতে পারবা। আর যারা ডিপ্লোমা আছো তারা কিন্তু 500 টাকায় 180টা পরীক্ষা দিতে পারবা। তোমরা যদি এখন এটা ভাগ করো, তাহলে প্রতি পরীক্ষা কয় টাকা পড়ছে বলো তো? মাত্র 3 টাকা পড়ছে। তোমাদের কাজ হলো এখানে ফ্রি ক্লাস করা, দেন পরীক্ষা দেওয়া নিয়মিত। ইনশাআল্লাহ প্রস্তুতি তোমাদের শতভাগ হয়ে যাবে। আর আরেকটা কাজ আছে, সেটা হলো তোমাদের এই লাইভ ক্লাসটা যেহেতু প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় তোমাদের জন্য আয়োজন করা হচ্ছে বিনামূল্যে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা নার্সিং ভর্তি পরীক্ষায় ইচ্ছুক, যে নার্সিং ভর্তি পরীক্ষার্থী আছে, তাদের কাছে এটা শেয়ার করে দিবা, যাতে তারাও এই আয়োজনে আমাদের সাথে শামিল হতে পারে। ঠিক আছে? এখন দেখো, এই যে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন, এখানে প্যাচ লাগে কিনা কমেন্টে জানাও। এখানে প্যাচ লাগে কিনা, যে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিশন এই 2 জায়গায় প্যাচ লাগে কিনা। এখানে প্যাচ দূর করার জন্য আমরা সহজেই মনে রাখবো কি জানো, সহজেই মনে রাখবো, যে কোনো একটা মনে রাখবো। সাপোজ এই ফিশনটা আমরা মনে রাখবো, ফিশনটা হলো তোমার মনে রাখবা বড় থেকে ছোট, এইটুকু মনে রাখলেই হবে। বড় থেকে ছোট মানে কি, অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু, অতি বৃহৎ যেসব পরমাণু নিউক্লিয়াস অনেক বড়, অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু যখন তোমার ছোট ছোট পরমাণুতে পরিণত হবে, ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হবে, তখন সেই বিক্রিয়াকে কি বলা হবে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন নিউক্লিয়ার ফিউশন তাইলে কি এটার বিপরীত, অনেক ক্ষুদ্র বা 2টি ক্ষুদ্র নিউক্লিয়াস বিশিষ্ট নিউক্লিয়াসের অত্যাধিক তাপমাত্রায় কি অপেক্ষাকৃত যখন বড় নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু তৈরি করা হবে, তখন সেটা কি হবে, তখন হবে নিউক্লিয়ার ফিশন, তাই না? এখন দেখো, এই যে নিউক্লিয়ার ফিশন তাইলে কি হবে, বড় থেকে ছোট। বৃহৎ নিউক্লিয়াস থেকে কি তৈরি হচ্ছে, আমাদের 2টি ভিন্ন মৌল তৈরি করা হচ্ছে, সেটাই হলো তোমার নিউক্লিয়ার ফিশন। আর নিউক্লিয়ার ফিউশন কি, 2টি ক্ষুদ্র নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুকে কি করা হচ্ছে, বড় অতি বৃহৎ নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে তৈরি করা হচ্ছে, তাই না? এটা হলো তোমার নিউক্লিয়ার ফিশন। আমরা তাহলে যে কোনো একটা মনে রাখবো, নিউক্লিয়ার ফিশনটা মনে রাখবো। এইটার পরে, এটাই তো তোমাদের প্যাচ লাগে বেশি, কিন্তু এটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো এর উদাহরণটা মনে রাখতে হবে। সেটা হলো অ্যাটম বোমা আর পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার ফিশন কোথায় ব্যবহার করা হয়? অ্যাটম বোমা ও পারমাণবিক চুল্লি। এই যে পারমাণবিক চুল্লিতে,
এই দুই জায়গায় তোমার কি ব্যবহার করা হবে? অ্যাটম বোমা এবং পারমাণবিক চুল্লিতে তোমার সাধারণত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হয়, ঠিক আছে? পারমাণবিক চুল্লিতে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি তোমার নির্গত হয়, এই তাপ শক্তি থেকে কি হয়, কি উৎপন্ন হয়? বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। আর সূর্যের শক্তির আর হাইড্রোজেন বোমা শক্তি, এই দুইটার উদাহরণ কি? সূর্যের শক্তি ও হাইড্রোজেন বোমা শক্তি, এই দুইটার উদাহরণ হলো তোমার নিউক্লিয়ার ফিউশন। সূর্যের শক্তি ও হাইড্রোজেন বোমা শক্তি, হাইড্রোজেন বোমা শক্তি, এই দুইটা তোমার কিসের? এই দুইটা নিউক্লিয়ার ফিউশনের উদাহরণ। বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এখন আসো এরপরে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস, আমরা এখানে তো আসলে ইলেকট্রন বিন্যাস এতটা ইম্পর্টেন্ট না। তো ইলেকট্রন বিন্যাসে সাধারণত আমাদের কয়টা নীতি ব্যবহার করা হয়? তিনটা নীতি না? আহ্বান নীতি, হুন্ডের নীতি, আর কি পাউলির বর্জন নীতি, তাই না? এই তিনটে নীতি ব্যবহার করা হয় না? এখন এই যে তিনটে নীতি ব্যবহার করা হয়, এই তিনটে নীতিতে সাধারণত আমরা আহ্বান নীতি অনুসারে করি না, যে ইলেকট্রন সমূহ কি করে? সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, তাই না? নিম্ন শক্তি স্তর থেকে কোথায় প্রবেশ করে? উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আর 2 নম্বরে তোমার কি আছে? সেটা হলো 2 নম্বরে রয়েছে যে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি আমরা কিভাবে মনে রাখতে পারি? সেটা হলো 1 to 4, 124 দিয়ে মনে রাখতে পারি। সেটা কি? যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কখনোই একই হবে না। এটা হলো পাউলির বর্জন নীতি। আর হুন্ডের নিয়ম কি? একটি অরবিটালে দুটি বিপরীত স্পিনের ইলেকট্রন প্রবেশ করতে। এই হুন্ডের নীতি কি? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সম্ভাব্য কি? সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে, তাই না? সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে। এই তিনটা নীতির মাধ্যমে আমাদের কি করা হয়? ইলেকট্রন বিন্যাস সাধারণত করা হয়। তাহলে পাউলির বর্জন নীতি আমরা 1 to 4 এটা দিয়ে মনে রাখতে পারি। আর ওই যে উপশক্তি স্তর বলছিলাম না, SPDF, এই উপশক্তি স্তরগুলোর আমাদের আকৃতি একটু জানতে হবে, ঠিক আছে? এই উপশক্তি স্তরগুলোর আকৃতি জানতে হবে আমাদের। এস উপশক্তি স্তরের আকৃতি কেমন বলো তো? এস উপশক্তি স্তরের আকৃতি কেমন? এস উপশক্তি স্তরের আকৃতি হলো গোল। পি উপশক্তি স্তরের আকৃতি কেমন? পি উপশক্তি স্তরের আকৃতি হলো ডাম্বেল আকার। আর ডি উপশক্তি স্তরের আকৃতি কেমন? আকৃতি হলো ডাবল ডাম্বেল আকৃতি। পি উপশক্তি স্তরের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল আকৃতি, তাই না? এই উপশক্তি স্তরগুলোর আকৃতি আমাদের একটু জানতে হবে। এখন তোমরা যারা এখন আর কি ক্লাসে যুক্ত আছো, তাদের প্রথমে যে একটা শেখালাম না, যে এন এর মান যদি তোমার 1 হয়, এন এর মান যদি 1 হয়, তাহলে এটা কি হবে? প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তর মানে কোন শেল বলো তো? নাম কি ছিল? কে শেল, এল শেল, এম শেল। পরীক্ষা যদি তোমার কখনো কোশ্চেন আসে যে কে শেলে ইলেকট্রন সংখ্যা কত, এল শেলে ইলেকট্রন সংখ্যা কত, এম শেলে ইলেকট্রন সংখ্যা কত, তখন আমরা বের করতে পারবো না? যে কোনো একটা মৌলের মনে করো দিল যে যে কোনো একটা মৌল, যেমন ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। এখন যদি বলা হয় যে ক্রোমিয়ামের এমতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এখন এমতম শক্তি স্তর মানে কোনটা বলো তো? এমতম শক্তি স্তর মানে কোনটা? আমরা জানি কে সমান 1 হইলে কি, সরি, এন সমান 1 হইলে সেটা কি? কে শেল। এন সমান 2 হইলে সেটা এল শেল। এন সমান 3 হইলে সেটা এম শেল। তাহলে কোন শক্তি স্তর বলো তো? তখন কিন্তু মাত্র তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা। এবার আসো এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হলো বর্ণালী। এই যে বর্ণালী, তড়িৎচুম্বকীয় বর্ণালী থেকে সাধারণত কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটির
তরঙ্গ দৈর্ঘ্য কম বা নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এক কথায় কোন বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য কোনটির চাইতে বেশি বা কম, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা কি আসলে কি মনে রাখা অনেক কঠিন না? যেমন দেখো তোমাদের মহাজাগতিক বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য কি 0.0005 ন্যানোমিটার, তাই না? আর গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক তেমন এরকম প্রত্যেকটা যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে, এটা প্যাচ লাগবে না? তো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, এটা সহজে মনে রাখার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো একটা লাইন মনে রাখবো। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। লাইনটা কি হবে এটা লিখে নাও। মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। এই যে এই লাইনটা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, এই লাইনটা মনে রাখবা যে মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। এই লাইনটা মনে রাখবা। এখন দেখো এই যে মহাজগতের, এখান থেকে তোমরা কি জানবা? এই মহাজগতের হলো তোমার মহাজাগতিক রশ্মি। ঠিক আছে, মহাজাগতিক রশ্মি। এই গামাতে হলো গামা রশ্মি, রঞ্জনতে হলো রঞ্জন রশ্মি বা এক্স রে, তাই না? এক্স রে। এখন তারপরে জানবা কি অতিবেগুনিতে হলো অতিবেগুনি রশ্মি বা ইউভি। দেন তোমার কি দৃশ্যে হলো দৃশ্যমান অঞ্চল। ঠিক আছে, দৃশ্য হলো দৃশ্যমান অঞ্চল। তারপরে যে অবলোহিত, এটা হলো অবলোহিত অঞ্চল। ওকে, অবলোহিত অঞ্চল। আর এই মাইক্রোতে হলো তোমার মাইক্রোওয়েভ অঞ্চল। আর রেডিও টেলিভিশনে হলো রেডিও টেলিভিশনের তরঙ্গ। এবার কি হবে, এই যে প্রথম থেকে যে শুরু হয়েছে মহাজগৎ থেকে রেডিও টেলিভিশনের তরঙ্গ, এটা হলো ছোট থেকে বড়। ঠিক আছে, তাহলে কি মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে ছোট, রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কি বড়। তো পরীক্ষা যদি এখন যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট বা বড়, বলতে পারবো না। এই লাইনটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এই যে মহাজাগতিক রশ্মির পরে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? গামা রশ্মির। দেন তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? রঞ্জন রশ্মি। এখন পরীক্ষা যদি মনে করো তোমার এইগুলো থাকলো না, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি নাই, এখন এইগুলা অপশন থাকলো যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম, তখন কোনটা হবে? অতিবেগুনি রশ্মি হবে। তো তোমরা তো এই লাইনটা মনে রাখলেই পারবা। তো মহাজাগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। এই লাইনটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কি মহাজাগতের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম, আর রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। এইভাবেই তোমরা সবগুলোর উত্তর আশা করি দিতে পারবা। এখন শোনো, এই যে তোমরা তরঙ্গ দৈর্ঘ্য এইগুলো জানার পরে তোমার দৃশ্যমান অঞ্চল আছে না? দৃশ্যমান অঞ্চলে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে না, যে দৃশ্যমান অঞ্চলে কোনটা? বেনি, আসহ, কলা যেগুলো আছে, এগুলো একটু সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ বর্ণালী থেকে যদি তোমার কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন স্যার আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এই ধরনের কোশ্চেন স্যার আসার সম্ভাবনা খুবই কম। এখন এই যে আমাদের এন এর মান যখন অন হয়, তখন কোন শক্তি স্তর ছিল জানি? প্রথম শক্তি স্তর ছিল না? এন এর মান যখন অন হয় তখন কি প্রথম শক্তি স্তর ছিল না? এন এর মান অন হইলে তোমার কোন শক্তি স্তর হয়? প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর, এই প্রথম শক্তি স্তর একটা অঞ্চলে যায়, সেটা কোন অঞ্চল বলো তো? এন এর মান যখন তোমার অন হয় তখন প্রথম শক্তি স্তর হয়, সেটা কোন অঞ্চলে যায়? অতি বেগুনি অঞ্চল। অতি বেগুনি অঞ্চল, অতি বেগুনি অঞ্চল।
এন এর মান যখন তোমার হয় অন হয় তখন কি প্রথম শক্তি স্তর, আর এন এর মান যখন 2 হয় তখন কোন অঞ্চল হয়, তখন হলো তোমার দৃশ্যমান অঞ্চল। কোন অঞ্চলে যাবে? দৃশ্যমান অঞ্চল। এই যে দেন তোমার আসবে এন এর মান যদি 2 হয়, 2 থেকে এন এর মান 6 পর্যন্ত, ঠিক আছে? এন এর মান তোমার এই যে এবার 3 থেকে 6 পর্যন্ত যেগুলো আসে প্রত্যেকটাই তোমার কি অবলোহিত অঞ্চল। কোনটা? অবলোহিত অঞ্চল। এখন এইখানে আরেকটা জিনিস আছে যে এন এর মান যখন তোমার অন হয় তখন কোন সিরিজ হয় বলো তো? কোন সিরিজ হয় আমরা জানি না, মনে আছে? ইন্টারে পড়ছি, মনে আছে? এগুলো সব অবলোহিত অঞ্চল, কিন্তু সিরিজ হবে কোনটা? এল বিপি এইচ, লাইম্যান সিরিজ, বার্মার সিরিজ, প্যারসন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, হামফ্রেস সিরিজ, ঠিক আছে? এন এর মান যদি অন হয় তাহলে কোন সিরিজ হয়? লাইম্যান সিরিজ হয়। 2 হইলে বার্মার সিরিজ, 3 হইলে তোমার কোন সিরিজ? 3 হইলে প্যারসন, 4 হইলে ব্র্যাকেট, তারপর 5 হইলে ফুন্ট, আর এইচ হইলে হামফ্রেস সিরিজ। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। দেন তোমাদের বইয়ে দেখবা আমরা কিন্তু হাজারিন আক্সারের বই ফলো করে পড়াই, আর হাজারিন আক্সারের বই থেকে কিন্তু কোশ্চেন হবে। এটাই কিন্তু মূল বই ধরা হয় সাধারণত ইন্টারে, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। এখন এই হাজারিন আক্সারের বইয়ের দেখবা জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার আছে, এগুলো সম্পূর্ণ রিডিং পড়া। যা ক্লাস করছো এগুলো সম্পূর্ণ রিডিং পড়া, এগুলো তোমাদের একটু রিডিং পড়তে হবে কষ্ট করে। তারপর হলো তোমার চিকিৎসা ক্ষেত্রে আয় রশ্মির ব্যবহার, তাহলে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার আর চিকিৎসা ক্ষেত্রে আয় রশ্মির ব্যবহার, এইগুলো তোমাদের কি করতে হবে? একটু রিডিং পড়তে হবে কষ্ট করে। এখন আমরা ক্যাটায়ন শনাক্তকরণ পড়ছি না ইন্টারে? হ্যাঁ, এখন আমরা সেই ক্যাটায়ন শনাক্তকরণ পড়বো, ঠিক আছে? এই যে ক্যাটায়ন শনাক্তকরণের ক্ষেত্রে তোমাদের প্যাচ লাগে না যে কখন কোন কালার হইলে কোন ক্যাটায়ন হয়, এক কথায় কোন যোগ হয়, যে সোডিয়াম হবে নাকি ক্যালসিয়াম হবে নাকি তোমার কপার হবে, এটা কি প্যাচ লাগে কিনা? হুম, এটা লাস্ট স্লাইড। স্যার এটা কোন সাবজেক্ট? এটা হলো তোমার রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়ন। 15টার বেশি হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লিয়ার করে না একটাই লাগবে, আর একটা পেজ, একটা পেজ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন শোনো, এখন আসো, এই যে কোনটা তোমার কখন কোন বর্ণ দিলে কোন ক্যাটায়ন হবে বা কোন মৌল হবে, এটা তোমাদের বের করার জন্য সহজে আমরা আজকে একটা সহজ নিয়ম শিখবো, ঠিক আছে? যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো ভুল না হয়, ওকে? আর কখনো ভুল না হয়। এখন আমরা কিভাবে পড়বো দেখো, মনে রাখবে একটা লাইন, সেটা হবে সেচি পাবে কুশল কেলাবে। সেচি পাবে কুশল কেলাবে। এই সেচিতে হলো তোমার সোডিয়াম, এটা হলো তোমার সোনালী হলুদ। তাহলে সোডিয়াম তোমার কি বর্ণ দেবে? সোনালী হলুদ বর্ণ দেবে, তাই না? এটা কোন পরীক্ষায় বলো তো? এটা কিন্তু শিক্ষা পরীক্ষায় যে বর্ণের মাধ্যমে আমরা কি, আমরা যে 4টা ক্যাটায়ন চিনতে পারি না, যে 4টা কি 4টা মৌল চিনতে পারি না, যে সোডিয়াম 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 কপার ক্যালসিয়াম, এগুলো যে চিনতে পারি সেটা সেই উপায়, ঠিক আছে? এখন আসো, পথে হলো তোমার পটাশিয়াম কি দিবে? বেগুনি, তাই না? কোথা হলো কপারের বর্ণ কেমন? সবুজ। আর ক্যাতে হলো ক্যালসিয়াম, লয়াকারে হলো লাল। তাহলে এই এই যে একটা লাইনের মধ্যে আমরা মনে রাখতে পারি না যে সেসি পাবে কুশল কেলাবে, এতে কি সেসিতে হলো তোমার সোডিয়াম সোনালী হলুদ, তারপরে তোমার কি
পটাশিয়াম বেগুনি, কপার সবুজ, আর ক্যালসিয়াম লাল। এখন এই অধ্যায়ে তোমাদের মোটামুটি বোঝানোর মতো যে টপিকগুলো ছিল, যে তোমাদের যে টপিকগুলো তোমাদের প্যাচ লাগবে বা বোঝানোর মতো যেগুলা আছে সেগুলা কিন্তু শেষ। তোমাদের কাজ হবে এখন সুন্দর করে হাজার নাক্সারের বইয়ের আমরা যেগুলো পড়াইছি সেগুলো সুন্দর করে পড়া, পাশাপাশি একটু দাগানো লাইনগুলো পড়া। কিসের দাগানো লাইন? একটু মেডিকেলের দাগানো লাইনগুলো পড়লেই হবে, আর কিছু না। দেন তোমাদের একটা কাজ হবে, সেটা হলো হাজার নাক্সারের বইয়ে কি আছে, অর্ধের এমসিকিউ আছে না, অর্ধের এমসিকিউ গুলো পড়বা। তারপরে তোমাদের এই অর্ধের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কেনা, অধ্যায়ের প্রস্তুতি যে আমি নিলাম, এই অধ্যায়টা যে পড়লাম, এখন আমি এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবো কিনা তার জন্য পরীক্ষা দিতে হবে না? সেখানে তোমাদের কি করতে হবে, আমাদের আমার স্কুল প্ল্যাটফর্ম কি করছে, ওয়েবসাইটে তোমরা কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। তার জন্য তোমাদের কি মাত্র 600 টাকা পে করতে হবে। এই যে দীর্ঘ তোমাদের 4-5 মাস যে অ্যাডমিশন জার্নি, এখানে মাত্র তোমরা 600 টাকায় প্রায় 168টার উপরে পরীক্ষা দিতে পারবা। যারা বিএসসি আছো, যারা ডিপ্লোমায় আছো, তারা কয়টা পরীক্ষা দিতে পারবা? প্রায় 500 টাকায় 168টার উপরে। পার পরীক্ষা তোমাদের মাত্র কিন্তু 3 টাকা পড়ছে। বারবার বলছি, পার পরীক্ষায় 3 টাকা, মানে 3 টাকায় একটা পরীক্ষা দিতে পারবা। ক্লাসগুলো এখানে ফ্রি করবা, দেন তুমি বাসায় পড়বা, তারপর একটা পরীক্ষা দিবা। এইটুকুই ভাই। চান্স পাইতে গেলে তোমার তো এতটুকু তো খরচ করাই লাগবে, একেবারে তো সম্পূর্ণ ফ্রি হয় না। একটু যদি টাকা দিয়ে খরচ না করো তাহলে তো এটার উপর তো মায়া মহব্বত আসবে না। সবকিছু তো ফ্রি হইলে তো আসলে অনেকে মনে করছে যে ফ্রি ক্লাস বলে হয়তো তোমাদের ফাঁকি দেওয়া হবে বা ক্লাস শেষ করা হবে না, এই প্রথমে কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে, পরের ক্লাস দেওয়া হবে না, এটা কিন্তু একদম ভুল ধারণা। তোমরা প্রতিদিন দেখবা সন্ধ্যা 7টার সময় হাজির হয়ে যাও বই খাতা নিয়ে, হয়তো 5 মিনিট বা 1 মিনিট দেরি হবে, কিন্তু ক্লাস ইনশাল্লাহ হবে। প্রতিদিন তোমাদের টপিক বাই টপিক ইনশাল্লাহ শেষ করানো হবে। পুরো নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে আমার স্কুল প্ল্যাটফর্মে, সম্পূর্ণ ফ্রি। আর তোমাদের কি করতে হবে, শুধু পরীক্ষা দেওয়ার জন্য আমাদের পরীক্ষার যে লাইভ এমসিকিউতে তোমাদের ভর্তি হতে হবে। আমাদের লাইভ এমসিকিউ পরীক্ষা হয় আমার স্কুল ওয়েবসাইটে, সেটা তোমাদের ভর্তি হতে হবে। এখন কালকেও তোমাদের আরেকটা স্যারের ক্লাস আছে, তো পরবর্তী ক্লাসের পর্যন্ত তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। এই জানিয়ে তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে আশা করি। সবাই এখন যারা ক্লাস করছো, তোমাদের আরো ফ্রেন্ড সার্কেল নিয়ে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ হাজির হবা, এই আশা। ঠিক আছে, এই আশা আমি করি। আর আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।